তো কি বেসিক রয়েছে চলো আগে সেটাকে দেখে নিই। আচ্ছা, প্রথমে আমি একটু মেনে চলছি যে উম, আশা করি তোমরা কিভাবে লসাগু করতে হয় এবং কিভাবে গসাগু করতে হয় সেই জিনিসগুলো জানো। আর যদি কেউ না জেনে থাকো সেটা, তাহলে আমাকে একটু বলে দাও যে আমি এই জিনিসগুলো জানি না, কিভাবে লসাগু করতে হয়, কিভাবে গসাগু করতে হয়। কারণ আমি এটা মেনে চলছি যে তোমরা লসাগু গসাগুটা করতে পারো। এরপর বাকি যা কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টগুলোকে আমি জোর দিচ্ছি এখানে। ঠিক আছে? লসাগু গসাগুর উপর যে কনসেপ্টগুলো রয়েছে, কি ধরনের প্রশ্ন এসে থাকে, কি কোশ্চেন দেখে বুঝবো এটা লসাগুর কোশ্চেন, কি কোশ্চেন দেখে বুঝবো এটা গসাগুর কোশ্চেন। শুধুমাত্র যে এক একটা কোশ্চেন এই লসাগু এবং গসাগুই করতে হয় তা তো নয়, আরো বিভিন্ন কাজ করতে হয় লসাগু গসাগু ছাড়া। সেগুলোকে আমরা কিভাবে কোশ্চেন পড়ে অ্যানালাইসিস করব, সে সমস্ত জিনিসগুলোকে নিয়ে ডিসকাশন করবো হচ্ছে আমাদের এই ক্লাসে। তো সবার প্রথমে আগে এলসিএম এবং এইচসিএফ এর একটু ফুল ফর্মগুলো জেনে নিই। কি এলসিএম আর কি এইচসিএফ। তারপর জানবো আমরা কোন কোশ্চেন দেখে বুঝবো যে সেটা লসাগুর কোশ্চেন, আর কোন কোশ্চেন দেখে বুঝবো এটা আমরা গসাগুর কোশ্চেন। তাহলে এলসিএম এর ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। ওকে। আর এইচসিএফ এর ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে? তাহলে এলসিএম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, যেটাকে বাংলায় বলি আমরা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর পরেরটাকে বলি আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এইচসিএফ কে আবার জিসিডিও বলা হয়, মানে গ্রেটেস্ট কমন ডিভাইসার। ঠিক আছে? জিসিডির ফুল ফর্ম হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইসার। তাহলে ফ্যাক্টর বা ডিভাইজার কিছুটা হলেও সিমিলার। ঠিক আছে? ফ্যাক্টর, গুণনীয়ক বা ডিভাইজার কিছুটা হলেও সিমিলার। জিনিসটা কি একটু বলি। সবার প্রথমে মাল্টিপল। মাল্টিপল মানে হচ্ছে বাংলায় যেটাকে আমরা গুণিতক বলি। গুণিতক কি? মনে করো আমি বললাম যে ছয়ের গুণিতক। ছয়ের গুণিতক মানে ছয়ের নামটায় যেগুলো যেগুলো আছে, 6, 12, 18, 24, এগুলো হচ্ছে ছয়ের গুণিতক। কিন্তু যদি আমি বলি ছয়ের ফ্যাক্টর কি কি, ছয়কে যে যে নাম্বার দিয়ে ডিভাইড করা যায় সেগুলো হচ্ছে ছয়ের ফ্যাক্টর। তাহলে আমি ওপরে গুণিতকগুলোকে লিখছি, ছয়ের গুণিতক 6, 12, 18, মানে ছয়ের টেবিলে যেগুলো যেগুলো আছে 24, এগুলো হচ্ছে সব ছয়ের কি গুণিতক। আর নিচে লিখছি ছয়ের ফ্যাক্টর। 1 দিয়ে ভাগ করা যায় 6কে, 2 দিয়ে ভাগ করা যায় 6কে, 3 দিয়ে ভাগ করা যায় 6কে, 6কে আবার 6 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে ওপরের পার্টগুলোকে আমরা বলি হচ্ছে মাল্টিপল, আর নিচে হচ্ছে ফ্যাক্টর। তাহলে মাল্টিপল কি আর ফ্যাক্টর কি সেটা আশা করি বোঝা গেছে। এবার কোশ্চেন দেখে আমরা কিভাবে জাজ করবো এটা লসাগুর কোশ্চেন নাকি গসাগুর কোশ্চেন। দেখো, তোমাকে ধরো বলা হয়েছে যে এমন একটা নাম্বারকে তোমাকে ধরতে হবে যে নাম্বারটাকে তুমি 15 দিয়ে ডিভাইড করবে, 25 দিয়ে ডিভাইড করবে, দুটো ভাগই আবার মিলতে হবে। তখন তোমাদের মাথায় আসবে কি, 15 এবং 25-এর কমন মাল্টিপল কি আছে। তো কমন মাল্টিপল আছে হচ্ছে 75। তাহলে আমি এই বক্সে যদি 75 লিখি তাহলে এই প্রত্যেকটা ভাগ কি হয়ে যাবে, মিলে যাবে। এই 75টাকেই আমরা বলবো হচ্ছে 15 এবং 25-এর এলসিএম। ঠিক আছে? 75কে বলবো হচ্ছে 15 আর 25-এর এলসিএম। তো এখন এই বক্সে 75 ছাড়া আরো তো নাম্বার বসতে পারতো, 75-এর মাল্টিপল গুলো বসতে পারতো। 75-এর মাল্টিপল কি, 150। তো এই বক্সে আমি 150 লিখেও যদি আমরা ডিভাইড করতাম তাতেও ভাগগুলো মিলে যেত। 75-এর 3 টাইমস নিয়ে নাও 225। তো আমি বক্সে যদি 225 বসিয়ে যদি এই ভাগগুলোকে করতাম তাতেও ভাগটা মিলে যেত। কিন্তু তার মানে সব থেকে ছোট আমি কি সংখ্যা বসাতে পেরেছি এই বক্সে, 75। তাই 75টা হচ্ছে কমন মাল্টিপল, কিন্তু লিস্ট কমন মাল্টিপল, সব থেকে ক্ষুদ্রতম কমন গুণিতক। তাই 75 হচ্ছে 15 এবং 25-এর লসাগু। আর কেমন হ্যালো প্রশ্ন থাকলে আমরা গসাগু করতাম? হ্যাঁ বলো, স্যার, বলো বলো। বলছি প্রথম থেকে একটু বলবেন। প্রথম থেকে আমি তো ক্লাস এক্ষুনি জয়েন করলাম। প্রথম দেখো, থেকে যদি প্রথম একটু থেকে বলেন। আমি কিছুই বলিনি, এখানে বলেছি লসাগু আর গসাগুর ফুল ফর্ম গুলো বলেছি। এলসিএম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, আর এইচসিএফ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে? বাংলায় লিখেছি
কি মাল্টিপল আর কি ফ্যাক্টর সেগুলোকে আমরা বলেছি এখানে ডিসকাশন করেছি। যে 6 এর মাল্টিপল কি কি? 6 এর মাল্টিপল হচ্ছে 6 এর নামতায় যেগুলো যেগুলো আছে 6, 12, 18, 24, 36, 48 এগুলো হচ্ছে 6 এর মাল্টিপল। আর 6 এর ফ্যাক্টর হচ্ছে যে যে সংখ্যা দিয়ে তুমি 6 কে ডিভাইড করে মেলাতে পারবে সেগুলো হচ্ছে 6 এর ফ্যাক্টর। 1, 2, 3, 6 এগুলো হচ্ছে 6 এর ফ্যাক্টর। এবার আমি বলছিলাম যে এমন একটা প্রশ্ন রয়েছে যে প্রশ্ন দেখে আমাকে জাজ করতে হবে যে এটা লসাগুর কোশ্চেন নাকি গসাগুর কোশ্চেন, সেটা কিভাবে জাজ করবো? তো সেটা বোঝানো হচ্ছে এখানে। তো তুমি একটা নাম্বার বের করো যে নাম্বারটাকে 15 এবং 25 দিয়ে তুমি ডিভাইড করবে যাতে দুটো ভাগে মিলে যায়। তখন তুমি কি বুঝবে যে 15 এবং 25 এর কমন মাল্টিপল কি? 15 এবং 25 এর কমন মাল্টিপল হচ্ছে 75। কারণ 15 নামটাতেও আসে 75, 25 নামটাতেও আসে 75। 75 হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম মাল্টিপল যেটা কমন, তাই 75টা হচ্ছে এলসিএম। তো এই বক্সে 75-এর জায়গায় 150 বসাতে পারতাম, মানে 75-এর 2 টাইমস, 75-এর 3 টাইমস 225ও বসাতে পারতাম, 75-এর 4 গুণ 300 বসাতে পারতাম, তাতেও কি হতো, ভাগগুলো মিলতো। কিন্তু সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা আমি বসাতে পেরেছি 75, তাই 75কে বলবো হচ্ছে 15 এবং 25-এর লসাগু এলসিএম। এটুকুই বলেছি। এবার হচ্ছে যদি 15 এবং 25 মিডিলে বসতো আর আমি বলতাম যে কত দিয়ে ডিভাইড করবে যাতে এই দুটো ভাগে কি হয়ে যায়, মিলে যায়, তখন তোমরা বলতে হচ্ছে কিনা যে এই বক্সে যদি আমি 5 বসাই তাহলে ভাগগুলো কি হয়ে যাবে, মিলে যাবে। তখন করতে হবে গসাগু। 15 আর 25-এর কি করতে হবে, গসাগু, এইচসিএফ। তাহলে এই কেসে হয়ে গেল কি এলসিএম, আর এই কেসে হয়ে গেল কি এইচসিএফ। ঠিক আছে? তাহলে কোনো একটা ভাগের ক্ষেত্রে আমরা এই মিডিলের অংশটাকে বলি ডিভিডেন্ড, ডিভিডেন্ড বা ভাজ্য বাংলায় বলি, ঠিক আছে? আর এই পাশের অংশটাকে আমরা বলি হচ্ছে ডিভাইজার বা ভাজক। ওকে, তো যখন আমরা ভাজকটাকে বের করতে চাইবো তখন আমাদের করতে হবে হচ্ছে এইচসিএফ, আর যখন আমরা ভাজ্যটাকে বের করতে চাইবো তখন আমাদের করতে হবে হচ্ছে এলসিএম। ঠিক আছে? এবার কোশ্চেনের সেন্স দেখে আমরা বুঝবো যে এটা লসাগুর কোশ্চেন নাকি গসাগুর কোশ্চেন। ঠিক আছে? এবার আমরা নর্মাল নাম্বারের গসাগু লসাগু তো করতেই পারি, ইন্টিজারের বেসিক্যালি আর কি। এবার ফ্র্যাকশনের লসাগু এবং গসাগু কি করে করতে হয়? তো তোমার কাছে মনে করো 3টে ফ্র্যাকশন রয়েছে, তাহলে আমি লিখছি এখানে এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ ফ্র্যাকশন। তো ফ্র্যাকশনের লসাগু গসাগু করতে চলো 3টে ফ্র্যাকশন রয়েছে, এ বাই বি, সি বাই ডি, ই বাই এফ। ধরো 3টে ফ্র্যাকশন রয়েছে। সবার প্রথমে তোমাকে চেক করতে হবে এই 3টে ফ্র্যাকশন সিম্পলিয়েস্ট ফর্মে আছে কিনা। সিম্পলিয়েস্ট ফর্ম মানে হচ্ছে যে এই প্রত্যেকটা ফ্র্যাকশনকে কাটাকুটি করে রাখা আছে কিনা। যেমন ওপরে 25, নিচের মনে করো রয়েছে হচ্ছে 15, তো এটাকে আমরা সিম্পলিয়েস্ট ফর্ম বলি না, কারণ এরা 5 দিয়ে কাটাকুটি হবে। 5 দিয়ে কাটলে আসবে হচ্ছে 5-এর 3, তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে সিম্পলিয়েস্ট ফর্ম। তো এইভাবে আমরা চেক করে নেবো 3টে বা 4টে যতগুলি ভগ্নাংশ দিক না কেন তারা সিম্পলিয়েস্ট ফর্মে আছে কিনা। যদি না থাকে তাহলে কাটাকুটি করে আগে সিম্পলিয়েস্ট ফর্ম বানিয়ে নেবো, লঘিষ্ঠ আকার করে নেবো। করে নেওয়ার পর তারপর যদি আমি এলসিএম করতে চাই তখন নিউমারেটর মানে লবগুলোর আমরা এলসিএম করব। তাহলে এলসিএম অফ নিউমারেটর, নিউমারেটর বলতে এ, সি আর ই, আর ডিনোমিনেটর গুলোর এইচসিএফ করব, এইচসিএফ অফ ডিনোমিনেটর, ডিনোমিনেটর হচ্ছে বি, ডি আর এফ। আর যদি তোমাকে এইচসিএফ করতে বলা হয়, গসাগু করতে বলা হয়, তখন তুমি নিউমারেটর গুলোর গসাগু করবে, মানে এইচসিএফ করবে হচ্ছে এ, সি আর ই এর, আর এলসিএম করবে হচ্ছে ডিনোমিনেটর গুলোর বি, ডি আর এফ এর। মানে যেটা করতে বলবে সেটা আমরা নিউমারেটর বা লবের করব। ঠিক আছে? যখন কোশ্চেন সলভ করাবো তখন এরকম কোশ্চেন রাখা আছে, তখন বোঝাবো। এখন আরো কনসেপ্ট গুলো বলি। এই যে দুটো নাম্বার নিয়ে আমি কাজ করেছিলাম, 15 আর 25। দুটো নাম্বার ছিল 15 আর 25। এই দুটো নাম্বারের এইচসিএফ এস ছিল হচ্ছে 5 আর এলসিএম এস ছিল হচ্ছে কত, 75। এবার তুমি দেখো এই দুটো নাম্বারের গুণফল যা 15 এবং 25, এই যে দুটো নাম্বার তাদের গুণফল হচ্ছে 375। এদেরকে গুণ করে দেখো কত আসছে। 5 15 কত, 75। ঠিক আছে? আর যদি আমরা এলসিএম আর এইচসিএফ কে গুণ করি
5 × 75, তাদেরকে গুণ করলেও দেখো আসবে হচ্ছে 375। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, যে দুটো নাম্বারের ক্ষেত্রে তাদের লসাগু এবং গসাগুর গুণফল যা হয়, সেই দুটো নাম্বারের গুণফলও তাই হয়, একই হয়। দেখো দুটো নাম্বারকে গুণ করেছি, গুণফল যা এসছে, তাদের এলসিএম আর এইচসিএফ কে গুণ করেছি, গুণফলটা তাই এসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু আর গসাগুর গুণফলের সাথে সমান হয়। ঠিক আছে, তা প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ইকুয়াল তাদের এলসিএম ইন্টু এইচসিএফ। এটা মনে রাখবে, হ্যাঁ, এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসবে, এটা মনে রাখবে, এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসবে। কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র দুটো নাম্বারের ক্ষেত্রেই, মানে অলওয়েজ ট্রু, এটা দুটো নাম্বারের ক্ষেত্রে সবসময় ট্রু। তিনটে নাম্বারের ক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল না, শিওরলি বলা যাবে না, সেটা নাম্বার দেখে জাজ করতে হবে, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু দুটো নাম্বারের ক্ষেত্রে সবসময়ের জন্য ট্রু। তাই এই দুটো নাম্বার দিয়েই তোমাকে প্রশ্নটা দেওয়া হবে, যে দুটো নাম্বারের গুণফল যা, তাদের এলসিএম এবং এইচসিএফ এর গুণফল একই হয়। ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে, মনে করো নাম্বার দিয়েছে হচ্ছে 2⁻³ এ একটা ভ্যালু, মানে একটা নাম্বার, 3⁻², 5⁻6। বি একটা নাম্বার 2⁻4, 3⁻3, 5⁻2, 7⁻3। সি আর একটা নাম্বার 2², 3⁻4, 7�5। তো বলা হলো যে এই তিনটে নাম্বারের এইচসিএফ কত হবে। এইচসিএফ করতে আমরা আগে দেখে নেবো যে এই তিনটে নাম্বার তার বেসগুলো, এই যে তিনটে নাম্বারকে ফ্যাক্টরাইজ করে লেখা আছে, এগুলো কিভাবে লেখা আছে, ফ্যাক্টরাইজ করার পর লেখা আছে, মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর নাম্বারগুলোকে লেখা আছে। তো বেসগুলোকে দেখতে হয়, এগুলো হচ্ছে বেস, এই বেসগুলোকে দেখতে হয় প্রাইম নাম্বার আছে কিনা। তো দেখো প্রত্যেকটারই বেস হচ্ছে প্রাইম নাম্বার। ঠিক আছে, তো যখন তুমি এইচসিএফ বের করবে, তখন আগে দেখবে যে কমন কি রয়েছে, কমন বেস কি রয়েছে, বা কমন ফ্যাক্টর কি রয়েছে। কমন ফ্যাক্টর হচ্ছে 2, দেখো 2 প্রত্যেকটার মধ্যেই কমন। কমন ফ্যাক্টর হচ্ছে 3, দেখো 3 প্রত্যেকটার মধ্যেই কমন। তাহলে এইচসিএফ এর মধ্যে 2 আসবে আর 3 আসবে। 5 কি কমন? 5 কমন না, দেখো এ আর বি এর মধ্যে 5 রয়েছে, সি এর মধ্যে নেই। 7 কমন নয়, 7 বি আর সি এর মধ্যে রয়েছে, আবার এর মধ্যে নেই। তাহলে 2 আর 3 হচ্ছে কমন পার্ট, আর কমন পার্টের আমরা লোয়েস্ট পাওয়ার নিয়ে কাজ করবো এখানে। তাহলে এইচসিএফ এ আসবে হচ্ছে লোয়েস্ট পাওয়ার। লোয়েস্ট পাওয়ার দেখো 2 এর কি রয়েছে, 2 রয়েছে লোয়েস্ট পাওয়ার। আর 3 এর কি রয়েছে লোয়েস্ট পাওয়ার, 3 এরও 2 রয়েছে। তাহলে এইচসিএফ হয়ে যাবে 2⁻2 ইন্টু 3⁻2। আর যদি আমি এলসিএম বের করতে চাই, তখন কমন ফ্যাক্টরগুলোকে তো নেবই, তার সাথে 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 আমরা আনকমন ফ্যাক্টরগুলোকেও নেবো। তাহলে এগুলোকে আমরা কি বলছি, এগুলো হচ্ছে কমন ফ্যাক্টর, আর এই দুটোকে আমরা কি বলছি, আনকমন ফ্যাক্টর। কমন আর আনকমন ফ্যাক্টরের আমরা হাইয়েস্ট পাওয়ার গুলোকে নেবো। 2 এর হাইয়েস্ট পাওয়ার কত আছে, 4। 3 এর হাইয়েস্ট পাওয়ার কি আছে, 3 এর হাইয়েস্ট পাওয়ার 4। 5 এর হাইয়েস্ট পাওয়ার কি আছে, 5 এর হাইয়েস্ট পাওয়ার আছে হচ্ছে 6। আর 7 এর হাইয়েস্ট পাওয়ার আছে হচ্ছে 5। তাহলে এলসিএম এ কি আসবে, কমন ফ্যাক্টর গুলো আসবে, আনকমন ফ্যাক্টর গুলো আসবে। কমন ফ্যাক্টরের হাইয়েস্ট পাওয়ার, আনকমন ফ্যাক্টরের হাইয়েস্ট পাওয়ার নিয়ে কাজ হবে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার প্রত্যেকের? স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, ওই 2-এর উপরে 4, 3-এর উপরে 4, 5-এর উপরে 6, তারপরে 7-এর উপরে লিখেছেন 5। হুম, ঠিক আছে, নেক্সট হ্যাঁ কনসেপ্টে স্যার। আসি। নেক্সট হচ্ছে কোপ্রাইম। ইম্পর্টেন্ট কনসেপ্ট কোপ্রাইম, যেটাকে বাংলায় বলি আমরা হচ্ছে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক বা সহমৌলিক। ঠিক আছে, জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে দুটো নাম্বার, একটা মনে করো 15, একটা মনে করো 26। দুটো নাম্বার হচ্ছে, একটা 15 আর একটা 26। এই 15-র কমন ফ্যাক্টর, সরি কমন ফ্যাক্টর না, 15-র ফ্যাক্টর,
15 ফ্যাক্টর বলতে 15কে যে নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, 1 দিয়ে ডিভাইড করা যায়, 3 দিয়ে ডিভাইড করা যায়, 5 দিয়ে ডিভাইড করা যায়, 15কে 15 দিয়ে ডিভাইড করা যায়। সিমিলারলি 26কে 1 দিয়ে ডিভাইড করা যায়, 2 দিয়ে ডিভাইড করা যায়, 13 দিয়ে ডিভাইড করা যায়, 26কে আবার 26 দিয়ে ডিভাইড করে মেলানো যায়। এগুলোকে আমরা কি বলি? ফ্যাক্টর। এগুলোকে সব আমরা বলি কি? ফ্যাক্টর। তো 15 আর 26-এর কমন ফ্যাক্টর দেখো একমাত্র রয়েছে কত? 1। 1 হচ্ছে কমন ফ্যাক্টর। যদি দুটো নাম্বারের কমন ফ্যাক্টর একমাত্র 1 আসে, তখন সেই দুটো নাম্বারকে আমরা একে অপরের প্রাইম বলবো বা কো প্রাইম বলবো। তাহলে 15 আর 26-এর কমন ফ্যাক্টর যেহেতু 1, তাই 15 এবং 26 একে অপরের প্রাইম বা কো প্রাইম। আর যদি 1 ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর ঢুকে যেত, তখন তারা নন কো প্রাইম হয়ে যেত। ঠিক আছে? লসাগু গসাগুর কোশ্চেনে কো প্রাইম কিন্তু মানে এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে, কো প্রাইমের কনসেপ্টটা কাজে লাগবে। তাহলে দুটো কো প্রাইম নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর একমাত্র একই থাকবে, আর অন্য কিছু থাকবে না। নন কো প্রাইম হয়ে গেলে 1 ছাড়া অন্য কিছু কমন ফ্যাক্টর ঢুকে যাবে। তাহলে দুটো কো প্রাইম নাম্বারে যখন আমরা এইচসিএফ নেবো, এইচসিএফ কমন ফ্যাক্টর তো একমাত্র 1, আর এইচসিএফ এ কি আসে? সিএফ মানে কি? কমন ফ্যাক্টর। তাহলে এইচসিএফ হবে হচ্ছে 1, দুটো কো প্রাইম নাম্বারের এইচসিএফ হবে হচ্ছে 1। আর এলসিএম হবে হচ্ছে, যদি আমি 15 আর 26-এর এলসিএম করতে চাই, দুটো নাম্বারকে গুণ করে দেবো। তাহলে এলসিএম হবে হচ্ছে প্রোডাক্ট, মানে কি? গুণফল। তাহলে দুটো কো প্রাইম নাম্বারের এইচসিএফ সবসময় 1 হবে, আর এলসিএম হবে হচ্ছে সেই সংখ্যা দুটির গুণফল। দেখো 15 এবং 26 এই দুটো সংখ্যা নিজেরা হচ্ছে যৌগিক সংখ্যা, তার অনেকগুলো ফ্যাক্টর আছে, চারটে চারটে করে ফ্যাক্টর আছে, তাহলে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও এরা কিন্তু কো প্রাইম বা একে অপরের প্রাইম। কো প্রাইম মানে কেউ কিন্তু এটা ভেবে ফেলো না যে দুটো পরপর প্রাইম নাম্বার নিয়ে নিলাম সেটা হচ্ছে কো প্রাইম। হ্যাঁ, সেটা তো অবশ্যই কো প্রাইম, কিন্তু দুটো যৌগিক সংখ্যা বা একটা মৌলিক একটা যৌগিক হলেও কিন্তু তারা কো প্রাইম হতে পারে। মনে থাকবে কি বললাম? কারণ এইটুকু জায়গা নিয়ে কোনো ডাউট আছে? স্যার আরেকবার একটু স্যার বলবেন? আমি বললাম যে কমন ফ্যাক্টর একমাত্র 1 থাকতে হবে, তবে হচ্ছে কো প্রাইম। আর যদি 1 ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর ঢুকে যায়, তখন হচ্ছে নন কো প্রাইম। একটা এক্সাম্পল নাও নন কো প্রাইম। ধরো আমি নিলাম হচ্ছে একটা নাম্বার 15, একটা নাম্বার 25, তো 1 ছাড়া কমন ফ্যাক্টর ঢুকে গেছে না? 1 ছাড়া কমন ফ্যাক্টর কি ঢুকে গেছে? 1 ছাড়া কমন ফ্যাক্টর দেখো 5 ঢুকে গেছে। তাহলে 15 আর 25 হচ্ছে নন কো প্রাইম, যাদের এইচসিএফ 1 নয়, মানে 1 না। তাহলে এদেরকে আমরা বলবো নন কো প্রাইম নাম্বার। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এবার স্যার, হ্যাঁ ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে লিখি যে যখন এরকম থাকে যে দুটো নাম্বারের রেশিও, ঠিক আছে, রেশিও অফ টু নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, দেখবে রেশিও অফ টু নাম্বার দিয়ে রেখেছে হচ্ছে 3:4, ধর এরকম দিয়ে রেখেছে, বা অন্য কিছু থাকতে পারে। রেশিও অফ টু নাম্বার 3:4, তখন আমরা দুটো নাম্বারকে এইভাবে ট্রিট করি, একটা 3x হলে আর একটা 4x হবে। এই x হচ্ছে এই দুটো নাম্বারের কমন ফ্যাক্টর, তাহলে x কে আমরা বলবো হচ্ছে কমন ফ্যাক্টর বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখানে হচ্ছে x হচ্ছে এইচসিএফ, x কে আমরা বলবো কি? এইচসিএফ। তাহলে দুটো নাম্বার যখন 3:4 এ রয়েছে, তখন দুটো নাম্বারকে আমরা ধরি একটা 3x আর একটা 4x। x হচ্ছে ওই দুটো নাম্বারের এইচসিএফ, এটা মনে রাখবে। আর যখন এরকম থাকে যে, মনে করো এটা একটা কেস, নেক্সট কেস হচ্ছে ধর এরকম রয়েছে যে এইচসিএফ অফ টু নাম্বার, দুটো নাম্বারের এইচসিএফটা ধরো দিয়ে রেখেছে হচ্ছে 12, তখন আমরা দুটো নাম্বারকে এইভাবে ধরি, একটা নাম্বার 12x ধরি আর একটা নাম্বার 12y ধরি। এখানে আমরা দুটো ভ্যারিয়েবল নিয়ে আসি, একটা x একটা y। এক্স আর ওয়াই, আচ্ছা প্রথম কথা হচ্ছে 12টা হচ্ছে এইচসিএফ, এই যে 12 কমন ফ্যাক্টর ঢুকে আছে দুটো নাম্বারের মধ্যে, একটা 12x একটা 12y, এই দুটো নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর 12 ঢুকে আছে, তাই 12টা হচ্ছে এইচসিএফ। কিন্তু এক্স আর ওয়াইটা হচ্ছে কি? এরা হচ্ছে কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার, এটা মনে রাখবে যে যখন দুটো নাম্বারের এইচসিএফ দেওয়া থাকবে, তখন দুটো নাম্বারকে আমরা যে ধরবো, একটা 12x আর একটা 12y, এক্স আর ওয়াইটাকে বলবো আমরা দুটো কোপ্রাইম নাম্বার। ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের?
ছোট্ট একটা ভাগ দেখিয়ে দিই এখানে, কাজে লাগবে। মনে করো আমি হ্যাঁ, কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার বলছি, আপনি কোপ্রাইম মানে বললেন যে কমন ফ্যাক্টর যেটা থাকবে, একমাত্র এক থাকবে। তো হ্যাঁ মানে এক যেটা থাকবে, আর এক্স আর ওয়াই এখানে কোপ্রাইম নাম্বার কেন হলো? বলছি দেখো, ধরো তুমি 12x আর 12y এর HCF করছো, এক দুটো নাম্বার 12x আর একটা 12y, এই দুটো নাম্বারে তুমি যখন HCF করবে, HCF তো 12 দেখতেই পাচ্ছি, এই দুটো নাম্বার 12 দিয়ে যাবে, নিচে কি পড়ে থাকবে? এক্স আর ওয়াই। মনে করো এক্স আর ওয়াই 2 দিয়ে চলে গেল মনে করো, তাহলে কি HCFটা আর 12 থাকবে না 24 হয়ে যাবে? 24 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে HCF তো তোমাকে প্রশ্নে বলা হয়নি 24, বলা হয়েছে HCF অফ টু নাম্বার ইজ 12। তার মানে নিশ্চয়ই এক্স আর ওয়াই কোনো সংখ্যা দিয়েই ভাগ যাবে না, আর কোনো সংখ্যা দিয়েই যদি ভাগ না যায় তখন আমরা এক্স আর ওয়াই কে কি বলবো? কোপ্রাইম বলবো কি না? কমন ফ্যাক্টর নেই এক্স আর ওয়াই এর মধ্যে কোনো, তবেই তো HCFটা 12 আসবে, নাহলে তো চেঞ্জ হয়ে যাবে HCF। হ্যাঁ স্যার। আচ্ছা এবার এদিকে এসো, মনে করো একটা নাম্বার 1000, তাকে আমি 7 দিয়ে ডিভাইড করছি, নর্মাল ডিভিশন। 7 14 98 একদম নিয়ে চলে যাই, হ্যাঁ 7 দুগুণে কত 14, এখানে 6 রিমাইন্ডার আসছে। তো এখান থেকে আমরা কি বলবো? এখান থেকে আমরা দুটো জিনিস বলতে পারি। এক হচ্ছে যদি আমি 1000 থেকে 6 মাইনাস করি, কি বললাম, 1000 থেকে যদি আমরা 6 মাইনাস করি, যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল হবে, মানে 7 দিয়ে বিভাজ্য হবে, 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে। আর 2 নাম্বার এটা বলতে পারি, যদি আমরা 1000 এর সাথে অ্যাড করি, এই দুটোর যে ডিফারেন্স, এই দুটোর ডিফারেন্স কত? 1, গ্যাপটা কত আছে? 1। যদি আমরা 1000 এর সাথে 1 অ্যাড করি, তাহলে যে যোগফলটা আসবে, যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা 7 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে কি কি বলতে পারি? এক হচ্ছে যদি 1000 থেকে 6 আমরা মাইনাস করি, যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল হবে, অথবা 1000 এর সাথে যদি আমরা এই দুটোর গ্যাপ 1 অ্যাড করি, তাহলেও কি আসবে, মানে কি আসবে বলতে, যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা 7 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, এবার প্রশ্ন অনুযায়ী আমাকে দেখতে হবে যে আমাকে মাইনাস করে আনসার বের করতে হবে না প্লাস করে আনসার বের করতে হবে। ঠিক আছে, যেরকম যেমন প্রশ্ন সেরকম ভাবে আমরা আনসারটাকে বের করব। ঠিক আছে, চলো এবার আমরা এই যে কনসেপ্টগুলো শিখলাম, এই কনসেপ্টের উপর দু চারটে কোশ্চেন সলভ করি। আচ্ছা, এলসিএম এইচসিএফ এর ম্যাক্সিমাম কোশ্চেন অপশন টেস্ট করে করা যায়। এবার অপশন টেস্ট করে যদি তুমি করতে চাও, 1000 কে হ্যাঁ যেটা ভাগ করলেন 7 দিয়ে, এটা আরেকবার একটু বলবেন, এটা আমি শুনতে পাইনি নেটওয়ার্ক ইস্যুর জন্য। হ্যাঁ নর্মাল নর্মাল ভাগ করেছি, 1000 কে 7 দিয়ে ডিভাইড করেছি, ভাগফল এসছে 142 আর ভাগশেষ এসছে হচ্ছে কত 6। ঠিক আছে, এবার ভাগটা মেলেনি, তার কারণ হচ্ছে 1000 7-এর মাল্টিপল না, তাই মেলেনি, বা 1000 7 দিয়ে ডিভিজিবল না, বিভাজ্য না। তাহলে 1000 থেকে কত বিয়োগ করলে সে 7 দিয়ে মিলে যেত? বলবো যে যে রিমাইন্ডারটা এসছে 6, 1000 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা 7 দিয়ে ভাগ করলে মিলে যেত। আর কি বলতে পারি, 1000 এর সাথে যদি আমরা 1 অ্যাড করি, এবার এই একটা কোত্থেকে পেলাম, এই যে 7 আর এই যে ভাগশেষ 6, তার মধ্যে যে গ্যাপটা 1, যদি 1000 এর সঙ্গে 1 অ্যাড করি, যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা আবার 7 দিয়ে ভাগ করে দেখো, মিলে যাবে। এটাই বললাম, যে 1000 নাম্বারটা সেটা তো 7 দিয়ে ডিভিজিবল না, তাহলে 1000 থেকে কিছু কম কোনো একটা নাম্বার 7 দিয়ে বিভাজ্য, 1000 থেকে কিছু একটা বেশি নাম্বারও 7 দিয়ে বিভাজ্য হবে। তো কম নাম্বারটা কোনটা? 1000 থেকে 6 বিয়োগ করলে যেটা পাওয়া যায়। বেশি নাম্বারটা কোনটা? 1000 এর সঙ্গে 1 যোগ করলে যে নাম্বারটা পাওয়া যাবে। ক্লিয়ার এবার? আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এলসিএম এইচসিএফ এর ম্যাক্সিমাম কোশ্চেন অপশন টেস্ট করে করা যায়। এবার অপশন টেস্ট করে করতে গেলে কিছু কিছু নাম্বার রয়েছে, যে নাম্বারগুলো ডিভিজিবিলিটির রুলস জানতে হবে, মানে বিভাজ্যতার নিয়ম জানতে হবে। দু একটা বিভাজ্যতার নিয়ম আমি একটু বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও, কিভাবে অপশন টেস্টের মাধ্যমে খুব ফাস্ট তুমি অঙ্কগুলোকে সলভ করবে সেগুলো আমি আজকে ক্লাসে দেখাবো, যেগুলো যেগুলো কাজে লাগবে। হ্যাঁ, এক হচ্ছে 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম।
ধরো একটা নাম্বার রয়েছে 5931, ধরো এই নাম্বারটা রয়েছে। বললাম যে এই নাম্বারটাকে 3 দিয়ে ভাগ করলে মিলবে? বলবে হ্যাঁ মিলবে। কেন? কারণ এর যে ডিজিট গুলো রয়েছে সেই ডিজিট গুলোকে তুমি নর্মাল যোগ করো একবার, দেখো কত আসছে। ডিজিট গুলোকে যোগ করে দেখো আসছে হচ্ছে 18। এই 18 সংখ্যাটা 7 দিয়ে ভাগ করলে মিলে যায়, এই সরি 7 বলছি, এই 18 সংখ্যাটা 3 দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে এই নাম্বারটাও 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এই যে নাম্বারটা লেখা হয়েছে সেই নাম্বারটাও 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে 3 দিয়ে ডিভিজিবিলিটির রুলসটা হচ্ছে এটা, যে কোনো সংখ্যার যে 4 অঙ্কই হোক বা 10 অঙ্কই হোক সেটা ফ্যাক্টর না, ডিজিট গুলোকে অ্যাড করবো, অ্যাড করার পর যে নাম্বারটা আসবে সেটা চেক করবো যে 3 দিয়ে ভাগ করে মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে যে মূল সংখ্যাটা সেটাও 3 দিয়ে ভাগ করে মিলে যাবে। 2 নাম্বার হচ্ছে 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম, সেম জিনিস, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। চেক করবো যে এই নাম্বারটাই 9 দিয়ে ডিভিজিবল কিনা। একই নিয়ম, সেম, যোগ করলাম, যোগ করে এলো 18, চেক করলাম 18 9 দিয়ে ভাগ করে মেলে কিনা, দেখলাম হ্যাঁ মেলে, তাহলে ওই মূল সংখ্যাটাও 9 দিয়ে ভাগ করে মিলবে। তাহলে দুটো রুল হচ্ছে সেম, সেম রুল। নেক্সট হচ্ছে 3 নাম্বার, 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম, একটা এক্সাম্পল নিই। 59632, ধরো এই নাম্বারটা 4 দিয়ে ভাগ করে কি মিলবে? বলবে হ্যাঁ মিলবে। কি দেখে বুঝলাম মিলবে? লাস্ট দুটো ডিজিট দেখে বুঝলাম যে হ্যাঁ 4 দিয়ে ভাগ করে মিলবে। লাস্ট দুটো ডিজিট আছে দেখো 32 নাম্বারটা 4 দিয়ে ভাগ করে মিলে যায়। তাহলে যে মূল সংখ্যাটা লেখা হয়েছে সেটাও 4 দিয়ে ভাগ করে মিলে যাবে। তাহলে এখানে কি লাস্ট দুটো ডিজিট, ডিভিজিবল বাই 3, সরি 4, লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে বলবো মূল সংখ্যাটা 4 দিয়ে ভাগ করে মানে 4 দিয়ে ভাগ করে মিলে যাবে। তো আরেকটা এক্সাম্পল নিই, 59630, লাস্টে দেখো 00 আছে। যদি এমনও কেস পাওয়া যায় যে কোনো সংখ্যার লাস্ট দুটো ডিজিট দুটো 0 আছে, তখনও সে 4 দিয়ে ভাগ করে মিলবে। ঠিক আছে? তাহলে 4 দিয়ে ডিভিজিবিলিটির রুলসটা হচ্ছে এটা, যে কোনো সংখ্যার লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে মিলে যাবে, অথবা লাস্ট দুটো ডিজিট যদি দুটো 0 থাকে তাহলেও 4 দিয়ে ভাগ করে মিলে যাবে। নেক্সট হচ্ছে 4 নাম্বার হচ্ছে 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে, লাস্ট ডিজিটটা লিখছি না, লাস্ট ডিজিটটাকে 0 থাকতে হবে অথবা 5 থাকতে হবে, তাহলেই 5 দিয়ে ভাগ করে মিলবে। আর জানতে হবে 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 8 দ্বারা বিভাজ্যতার নিয়মটা 4 এর মতো, কিন্তু 4 এর ক্ষেত্রে আমরা লাস্ট যেমন দুটো ডিজিট চেক করেছি, 8 এর ক্ষেত্রে আমরা সেম রুল লাস্ট 3টে ডিজিট চেক করব। তাহলে 4 এর ক্ষেত্রে যেমন আমরা লাস্ট দুটো ডিজিট চেক করেছি, 8 এর ক্ষেত্রে আমি এখানে শর্টে লিখে দিলাম লাস্ট 3টে ডিজিট চেক করব। লাস্ট 3টে ডিজিট যদি দেখি যে 8 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে তাহলে গোটা নাম্বারটা 8 দিয়ে ভাগ করে মিলে যাবে। তাহলে এই 4টে নাম্বারের বিভাজ্যতার নিয়ম নিয়ে কারোর কোনো সমস্যা নেই? আছে? স্যার নেক্সট বলছি হচ্ছে, স্যার 8 দ্বারা বিভাজিত নিয়ম একটু বলবেন? 8 দ্বারা, এই তো বললাম 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 4 দ্বারা বিভাজ্যতার নিয়মটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ। 8 এর ক্ষেত্রে লাস্ট 3টে ডিজিট দেখবে, যেমন 4 এর ক্ষেত্রে লাস্ট দুটো ডিজিট দেখেছি, 8 এর ক্ষেত্রে লাস্ট 3টে ডিজিট দেখবে, লাস্ট 3টে ডিজিট 8 দিয়ে ভাগ করে মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে গোটা নাম্বারটা 8 দিয়ে ভাগ করে মিলে যাবে, অথবা লাস্ট 3টে ডিজিট যদি 3টে 0 থাকে, যেমন 4 এর ক্ষেত্রে লাস্ট দুটো ডিজিট যদি দুটো 0 থাকে তাহলে মিলবে, 8 এর ক্ষেত্রে যদি লাস্ট 3টে ডিজিট 3টে 0 থাকে তাহলে মিলবে। এবার হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। ধর একটা নাম্বার 987415, ধর এই নাম্বারটা, এই নাম্বারটা 11 দিয়ে ভাগ করে মিলবে কিনা সেটা কিভাবে চেক করব? দেখবো যে নাম্বারটার শেষ দিক থেকে অল্টারনেট ডিজিটগুলো তার সাম, অল্টারনেট ডিজিট বলতে শেষ দিক থেকে আমরা একটা করে বাদ দিয়ে ডিজিটগুলোকে অ্যাড করতে করতে যাব। অ্যাড করলাম 4-এর সঙ্গে 5 9, 9 আর 8 যোগ করলে 17। বাকি অল্টারনেট ডিজিটগুলোকে তুমি অ্যাড করো, আবার বাকি অল্টারনেটগুলোকে অ্যাড করো, মানে 1-এর সঙ্গে 7, তার সাথে আবার 9, দেখো অ্যাড করলে আবার কত আসছে? 17ই আসছে। এবার তাদের বিয়োগ করো,
বিয়োগ করার পর যদি বিয়োগফলটা 0 অথবা 11 মাল্টিপল আসে, তাহলে মূল সংখ্যাটা 11 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে। যেমন এখানে কি এসছে, দুটোকে বিয়োগ করে 0 এসছে, তাহলে মূল সংখ্যাটা 11 দিয়ে ডিভাইড করে মিলে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে, আর একটা জিনিস ছোট করে একটু বলে দিই। মনে করো কোনো সংখ্যাকে আমি দেখছি যে সেই সংখ্যাটা 96 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে। কোনো একটা নাম্বার আছে, সেই নাম্বারটাকে আমি 96 দিয়ে ডিভাইড করলাম, দেখলাম হ্যাঁ ভাগটা মিলে গেল। তাহলে সেই নাম্বারটাকে বলো তো 16 দিয়ে ভাগ করলে ভাগটা মিলবে কি মিলবে না? মিলবে। মিলবে। শিওর মিলে যাবে। কেন মিলবে? কারণ 16 হচ্ছে 96 এর কি ফ্যাক্টর। 16 হচ্ছে 96 এর ফ্যাক্টর, তাই প্রথম ভাগটা যেহেতু মিলেছে, সেকেন্ড ভাগটাও কি হয়ে যাবে, মিলে যাবে, কনফার্ম মিলবে। নেক্সট হচ্ছে, যদি এরকম থাকতো যে একটা নাম্বারকে আমি দেখতে পাচ্ছি যে 96 দিয়ে ডিভাইড করে মিলে যাচ্ছে, সরি মিলছে না, মনে করো এখানে 5 রিমাইন্ডার পাওয়া যাচ্ছে, তাহলে সেই নাম্বারটাকে যদি আমি 16 দিয়ে ডিভাইড করতাম তাহলে রিমাইন্ডার আসতো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। রিমাইন্ডার আসতো, সেম রিমাইন্ডার আসতো। এখানে 5 রিমাইন্ডার এসছে মানে এখানেও পাশে 5 রিমাইন্ডারই আসতো। কেন সেম রিমাইন্ডার আসতো? কারণ 16 হচ্ছে 96 এরই ফ্যাক্টর। কিন্তু যদি এখানে 5 রিমাইন্ডার না এসে, মনে করো রিমাইন্ডার এলো হচ্ছে 23, তাহলে পাশেরটাতে কি 23 রিমাইন্ডার আসতো? বলবে না হ্যাঁ স্যার, আসতো, ওখানে 23 রিমাইন্ডার আসতো, কিন্তু 16-র চেয়ে যেহেতু 23টা বড়, ভাগটা আরেকটা স্টেপ যেত, তাই না? অ্যাকচুয়াল রিমাইন্ডারটা আসতে হচ্ছে 7, মানে 23 আস্তে আস্তে আবার 7 চলে এসছে। যেহেতু ফ্যাক্টর, বলবো আগের ভাগটাতে যদি 23 রিমাইন্ডার আসে, তাহলে এই ভাগটাতেও কি আসবে, 23 রিমাইন্ডারই আসবে, কিন্তু 23 যেহেতু 16-র চেয়ে বড়, তাই ভাগটা আরেকটা স্টেপ এগোবে, অ্যাকচুয়াল রিমাইন্ডারটা হবে হচ্ছে 7। তো এই কনসেপ্টগুলোকে একটু মাথার মধ্যে বসিও, অপশন টেস্ট করতে সুবিধা হবে। এবার সব কটা কোশ্চেনই যে অপশন টেস্ট করে হয়ে যাবে তা না, একটু প্র্যাকটিসের উপর নির্ভর করছে তুমি কতটা প্র্যাকটিস করে এসেছো তার উপর। এখন প্রথমেই আমরা অপশন টেস্ট করবো না, আগে বেসিকে থাকবো, মানে ডেসক্রিপটিভে সলভ করবো যেভাবে সলভ করে। ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে দেখো এখানে, দশমিক ভগ্নাংশ, তাই তো? 0.04, 0.8, 0.016। স্যার, বলো। কোনো নাম্বার 23 দ্বারা ডিভিজিবল কিনা সেটা কি করে চেক করব? দেখো একটা একটা রুল কোয়েশ্চেন রয়েছে, এরকম ঠিক আছে? হ্যাঁ 23 হ্যাঁ, তুমি যে কোনো নাম্বারের ক্ষেত্রেই চেক করতে পারো, ঠিক আছে? যে কোনো প্রাইম নাম্বারের আচ্ছা, ক্ষেত্রে চেক করা যায়, কিন্তু সেই রুলগুলো অনেকটা বড় হয়, ঠিক আছে? 23 দিয়ে চেক করতে গেলে তোমাকে এরকম করতে হবে, আগে দেখতে হবে 23 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে তার শেষ অঙ্কটা 9 অথবা 1 আসছে। 3 গুণ করলে দেখো কত আসে, 3 গুণ করলে লাস্টে 69। 9 আসে। বা 69 কে তোমাকে এইভাবে লিখতে হয় যে 10 × 7 - 1। তাহলে তোমার কাজ হচ্ছে যে লাস্ট ডিজিটটাকে 7 গুণ করে লাস্ট ডিজিটটাকে বাদ দিয়ে যোগ করা। মানে এরকম, ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো একটা নাম্বারকে 23 দিয়ে আমি গুণ করে নিচ্ছি, ধরো 23 এর সঙ্গে আমি একটা নাম্বারকে গুণ করে নিলাম, ছোট নাম্বারে নিলাম 2047, ধরো এরকম রয়েছে। তো তোমাকে কোশ্চেন করা হলো এই নাম্বারটা কি 23 দিয়ে ডিভিজিবল? তুমি কি করবে, লাস্ট ডিজিটের 7 গুণ করবে, লাস্ট ডিজিটের 7 গুণ, লাস্ট ডিজিট কত আছে, 7 আছে, তার 7 গুণ কত, 49। 49। তো তুমি কি করবে, হ্যাঁ, এই 7টাকে মুছে দিয়ে এইটার সাথে 49 অ্যাড করবে। আর 49 কেন অ্যাড করবে, কারণ এখানে মাইনাস যখন থাকবে তখন তুমি অ্যাড করবে, এটা নিয়ম, ঠিক আছে? এবার তুমি অ্যাড করার পর কত এলো, কত 3 এলো, এখানে কত এলো 25 এলো, ওকে। আবার এখানে কি রয়েছে, 3 রয়েছে, আবার 3 এর তুমি কি করবে, 7 গুণ করবে, 3 এর 7 গুণ কত, 21। আবার তুমি এই 3টাকে মুছবে, তার 7 গুণ 21 তুমি এর সঙ্গে আবার যোগ করবে, কত আছে 46। এবার তুমি দেখতে পাচ্ছ যে 46 নাম্বারটা 23 দিয়ে ডিভিজিবল, তাহলে যে নাম্বারটা লিখেছিলাম সেই নাম্বারটাও 23 দিয়ে ডিভিজিবল। এরকম একটু সব টাইম নম্বরের টেকিং রুলস আছে, টাইম দিলে টেকিং নিবি। ব্যাপার, ঠিক আছে? প্রত্যেকটা অপশনকে অ্যানালিসিস করতে হবে, আসে না অতটা, সেই জন্য করাই না। আচ্ছা,
যেগুলো আসে ফ্রিকোয়েন্টলি সেগুলোই দেখাই। ঠিক আছে, না একটা কোয়েশ্চেন পেয়ে আমি আপনাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে কি 0.04, 0.8, 0.016 এই সংখ্যাগুলোর গসাগু কত বের করতে বলা হয়েছে। তো সবার প্রথমে দশমিক ভগ্নাংশগুলোকে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো ফ্র্যাকশন আকারে। তাহলে প্রথমটা হচ্ছে 4-এর কত, 4-এর 100। 100, তারপরেরটা হচ্ছে 8-এর 10, তারপরেরটা হচ্ছে 16/1000। আচ্ছা 8-এর 10 কেন, 8-এর 100 তো। কেন 8-এর 100 কেন? ডেসিমেলটা দেখো কোথায় রয়েছে, ও উপরেরটা আছে, তুমি আমি অপশনগুলো অপশন। দেখছো। আচ্ছা এবার বলো, এখনই কি আমরা লসাগু গসাগু করে দেবো? কি বলেছিলাম আগে, ফ্র্যাকশন গুলো সিম্পলেস্ট ফর্মে আছে কিনা সেটা চেক করব। দেখলাম ফ্র্যাকশন গুলো সিম্পলেস্ট ফর্মে নেই, কাটাকুটি হবে। হ্যাঁ, তাহলে 4-এর 100 মানে হচ্ছে 1-এর 25, কাটাকুটি করার পর পেলাম। পরেরটা হবে 4-এর 5, আর তারপরেরটা হবে হচ্ছে 2-এর 125, 8 দিয়ে কাটার পর 2 হবে, নিচে 125 হবে। এইবার আমরা লসাগু গসাগু করবো। তাহলে কি দিয়েছে, এইচসিএফ বের করতে। তাহলে এইচসিএফ কত হবে? এইচসিএফ হবে হচ্ছে নিউমারেটর গুলোর মানে লবগুলোর এইচসিএফ। তাহলে এইচসিএফ অফ, এইচ লিখেছি, এইচসিএফ অফ 1, 4, 2, আর এলসিএম হবে হচ্ছে ডিনোমিনেটরের এলসিএম অফ 25, 5, 125। তাহলে এইচসিএফ কত আসবে? 142 এর এইচসিএফ তো 1ই আসে, আর এলসিএম কি আসবে? 25, 5 আর 125 এর এলসিএম হবে 125। তাহলে 1কে 125 দিয়ে ডিভাইড করে দেখো কত আসছে। 1কে 125 দিয়ে ডিভাইড, 1 দশমিক দিয়ে শূন্য গেল না, আবার শূন্য দিয়ে শূন্য গেল না, তাতেও গেল না, আবার 0 দিয়ে 0, এবার 8 দিয়ে যাবে 1000। তাহলে আনসার হবে হচ্ছে 0.008, মানে অপশন সি এরটা। কারো কোনো ডাউট? স্যার এটাকে আরেকবার একটু বোঝাবেন? হ্যাঁ, এই যে 3টে ফ্র্যাকশন দেওয়া আছে, যে 3টে ফ্র্যাকশনকে আমরা কি করলাম, আগে সিম্পলেস্ট ফর্মে নিয়ে এলাম, মানে কাটাকুটি করলাম। কাটাকুটি করার পর যখন এইচসিএফ বের করতে বলা হবে, তুমি কখন জয়েন করেছো? শুরুতে এই জিনিসটা বলেছি যে যখন আমরা এইচসিএফ বের করব তখন কি করব, লবগুলোর এইচসিএফ, লব কত আছে? 1 আছে, 4 আছে, 2 আছে, তাহলে 1, 4 আর 2 এর কি করব, এইচসিএফ করব। আর এলসিএম করব হচ্ছে ডিনোমিনেটর গুলোর, হরগুলোর 25, 5 আর 125 এর এলসিএম করব। তাহলে লবগুলোর এইচসিএফ কত হবে? আমি প্রথমে শুরুতেই বললাম যে আমি মেনে চলছি এটা যে তোমরা এলসিএম আর এইচসিএফটা অ্যাটলিস্ট পারো। তো এইচসিএফ 1, 4 আর 2 এর 1 হবে, সেগুলোকে আর করে দেখানো হচ্ছে না ওই জন্য। এলসিএম কত হবে? 25, 5 আর 125, তাদের এলসিএম হবে হচ্ছে 125। এবার 1কে 125 দিয়ে ভাগ করলাম, 0.008 হলো আনসার। চলো নেক্সট। দুটো সংখ্যার লসাগু দিয়ে রেখেছে, গসাগু দিয়ে রেখেছে, একটা সংখ্যা দিয়ে রেখেছে, অপর সংখ্যাটি কত? সিম্পল রুল, দুটো সংখ্যার লসাগু আর গসাগুর গুণফল যা হয়, প্রোডাক্ট অফ টু নাম্বার, তাদের এইচসিএফ আর এলসিএম এর প্রোডাক্টও তাই হয়। তাহলে দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার তো 128, আর একটা নাম্বার জানি না, এক্স ধরে নিলাম। এইচসিএফ আছে হচ্ছে 16 আর এলসিএম আছে হচ্ছে 1920, এটাকে ক্যান্সেল আউট করবে, এক্স এর ভ্যালু বেড়ে যাবে। তাহলে 16 1920 বাই 128 কাটলে কত আসে? 16, এটা কত আসে 16 দিয়ে? 64 ডবল, 4 16 64, 8 হবে। আর এদিকে আসবে কত? 240, তাহলে 240 অপশন, অপশন ডি এরটা। পরেরটা, দুটো সংখ্যার অনুপাত দিয়ে রেখেছে 3:4। শুরুতেই বলছিলাম যে যখন দুটো সংখ্যার অনুপাত দিয়ে রাখবে তখন আমরা দুটো নাম্বারকে ধরি কিরকম, একটা 3x x দিয়ে। আর একটা 4x। হ্যাঁ, এবার x হচ্ছে কমন ফ্যাক্টর। এবার আমরা এই দুটো নাম্বারের লসাগু করতে যাব যখন, তখন এইভাবে লসাগু করব। কত দিয়ে ভাগ যাবে? দুটো নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর x ঢুকে আছে, তাহলে x দিয়ে ভাগ যাবে। পড়ে থাকবে কি? 3 আর 4, 3 আর 4 কিছু দিয়ে যাবে? যাবে না। এখন যদি বলি এই দুটো সংখ্যার এলসিএম কত, লসাগু, এলসিএম হবে x ইন্টু 3 ইন্টু 4, আর যার ভ্যালু প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছে হচ্ছে 240।
তাহলে এক্স এর মান কত হবে? 240কে ডিভাইড করবো হচ্ছে 3 আর 4-এর গুণফল 12 দিয়ে, মানে 20। তাহলে এক্স এর মান 20 মানে এইচসিএফ হয়ে গেল 20। যদি তোমাকে প্রশ্ন এটা করা হতো যে দুটো নাম্বারের এইচসিএফ কত, তখন তুই বলবে 20। বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 3x। তাহলে 3x এর ভ্যালু কত বের করতে দিয়েছে? তাহলে 3x মানে 3 × 20, আনসার হবে 60। যদি বলতো বৃহত্তম সংখ্যাটি কত, তখন 4x, 4 × 20, আনসারটা হতো 80। তাহলে এখানে আনসার হবে কত? অপশন সি একটা, 60। ডাউট থাকলে বলবো। স্যার বলো। স্যার ওই স্যার স্যার 60 কি হলো স্যার? 7 বুঝতে পারলাম না। এক্স এর মান কত বেরিয়েছে তুমি দেখো আগে, বলো কত এসছে এক্স এর মান। স্যার 20। এসছে তো, সেটুকু হ্যাঁ বোঝা হ্যাঁ গেছে কিনা আগে বলো। 8 চেয়ে 20 পর্যন্ত বোঝা গেছে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে, হ্যাঁ হ্যাঁ এবার বলেছে দেখো প্রশ্নটা ক্ষুদ্রতম সংখ্যাটি কত। ক্ষুদ্রতম হ্যাঁ। সংখ্যা বলতে যে সংখ্যা দুটো ধরেছিলাম তার মধ্যে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতমটা তো 3x। তাই 3x এর x এর জায়গায় 20 বসিয়ে আনসারটা পেলাম 60। x এর ভ্যালু তো 20, তাই 3x মানে 3 × 20 মানে 60। ঠিক আছে, পরেরটা এলাম। বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 25, 80, 112, 200 দ্বারা বিভাজ্য হবে। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি করতে হবে? বলছে যে ক্ষুদ্রতম এমন একটা সংখ্যা, এটা হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি যেখান থেকে আমি কি করব? 5 বিয়োগ করব, যে বিয়োগফলটা আসবে সেই বিয়োগফলটা 25, 80, 112 আর 200 দ্বারা বিভাজ্য হবে। আমরা বের করছি কোন পোর্শনটা? আমরা বের করছি ভাজ্যটাকে। তো আমরা জানি যে ভাজ্য যখনই বের করতে যাব তখন এই নাম্বারগুলোর কি করতে হয়? এলসিএম নিতে হয়, লসাগু। তাহলে চলো পাশে এবার লসাগু করে দেখাই। 25, 80, 112 আর 200, এদের লসাগু করা সহজ উপায়। চলো আগে একটা লসাগু তাড়াতাড়ি কি করে করতে হয় সেটাকে দেখিয়ে দিই। এদিকে কোনো জায়গা ফাঁকা থাকলে দেখাই। এখানে জায়গা ফাঁকা আছে, চলো লসাগু করে দেখাই। মনে করো আমি একটা নাম্বার নিলাম 15, একটা নাম্বার নিলাম 16, একটা নাম্বার নিলাম 25, একটা নাম্বার নিলাম 24, আর একটা নাম্বার নিলাম 36, একটা নাম্বার নিলাম 28। ধরো এই সংখ্যাগুলোর আমি লসাগু করব। লসাগু কি করে করবো দেখো, ছোট ছোট নাম্বার নিয়েছি যাতে বোঝাতে সুবিধা হয়, আমার তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো 15কে ফ্যাক্টরাইজ করবে, মনে মনেই ফ্যাক্টরাইজ করবে। কি কি পাবে? 3 আর 5 লিখে দাও। 15কে ফ্যাক্টরাইজ করার পর 3 × 5 ইন্টু, এবার 16কে, 15 কাজ মিটে গেছে। এবার 16কে ফ্যাক্টরাইজ করলে আমরা দেখো 4টে 2 পাই। 16কে যখন ফ্যাক্টরাইজ করবে এইভাবে, তখন কি আসবে দেখো? 4টে 2 আসবে। তাহলে 16 মানে হচ্ছে 4টে 2 এর গুণফল। তুমি লিখে দাও 4টে 2, এবার 2 × 2 × 2 × 2, 4টে 2 মানে 16র কাজ মিটে গেল। তারপরে এলো 25। 25কে ফ্যাক্টরাইজ করলে আমরা দুটো 5 পাই, বা দুটো 5-এর মধ্যে একটা 5 আমার অলরেডি আছে ঢুকে, আর একটা 5 আমার চাই। ব্যাস দুটো 5 হয়ে গেল, 25-এর কাজে মিটে গেল। এবার এলাম 24। 24কে ভাঙলে আমরা কি পাই? 3 আসতে 24। এবার 8কে ভাঙলে আমরা 3টে 2 পাই, মানে 3 × 2 × 2 × 2। দেখো এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু আগেই ছিল। দেখো 3টে 2 আগে থেকে কি ছিল? বলবো হ্যাঁ 3টে 2 আগে থেকে ছিল। 3 কি আগে থেকে আছে? হ্যাঁ 3ও তো আগে থেকে আছে, তার মানে 24-এর গল্প মিটে গেল। এবার এলো 36। 36কে ভাঙলে আমরা কি পাই? 2 × 3 আবার 2 × 3। এবার দেখো দুটো 2 লাগবে, দুটো 3 লাগবে। দেখো দুটো 2 কি আছে? হ্যাঁ দুটো 2 অলরেডি আছে, কিন্তু দুটো 3 নেই, একটা 3 রয়েছে, আর একটা 3কে নিয়ে আসবো। 36-এর কাজ মিটে গেল। এবার 28। 28কে ভাঙলে কি পাবো? 4 × 7 = 28, মানে 2 × 2 × 7। দুটো 2 একটা 7। দেখো দুটো 2 অলরেডি আছে, 7 ছিল না, আমি তাহলে 7কে নিয়ে এলাম। ব্যাস এইগুলোকে গুণ করলে যেটা পাবে সেটাই হচ্ছে কিনা এলসিএম। কারোর ডাউট? নেই তো? চলো এবার এদিকে আসি। এই নাম্বারগুলোর এলসিএম আমরা ওইভাবে করে নেব। 25কে ফ্যাক্টরাইজ করলে কি কি পাই? 5 × 5। পরেরটা 80। 80 মানে হচ্ছে 5 × 16, 5 16 80। 16কে ভাঙলে 4টে 2 পাই, আর 5 তো অলরেডি আমার আছেই। তাহলে
তাহলে 4টে 2 লাগবে। 112 মানে হচ্ছে 7 দিয়ে বিভাজ্য। 7 দিয়ে কত আসবে? 7 1 7 6 7 42 16, মানে 7 × 16। 16 তো অলরেডি আমার ঢুকে আছে, শুধু আমার 7 দরকার। 200 ভাগলে কি পাই? 200 ভাগলে 8 × 25 পাই। এবার 8 কি রয়েছে? হ্যাঁ, 8 তো অলরেডি ঢুকে আছে। 25 ঢুকে আছে? হ্যাঁ, 25ও ঢুকে আছে। তাহলে হয়ে গেছে লসাগু। তাহলে লসাগু কত হলো? 5 × 5 × 2 × 2 × 2 × 2 × 7। এগুলোকে গুণ করলে যেটা হবে সেটা এলসিএম। দুটো 5 আর দুটো 2 কে ছেড়ে দাও, বাকিগুলোকে গুণ করো। 7 দুগুণে 14, দুগুণে 28। 28 এর পেছনে দুটো শূন্য বসবে, তার মানে এই যে বক্সটায় ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 28 এর পেছনে দুটো শূন্য। চেয়েছে কোন নাম্বারটা? এই নাম্বারটা চেয়েছে। এই নাম্বারটা বের করতে আমরা কি করব? 2800 সঙ্গে 5 অ্যাড করব। তাহলে 2805 হয়ে যাবে হচ্ছে ফাইনাল আনসার। 2805, অপশন বি এরটা। আচ্ছা, কেউ আছে হচ্ছে বুঝতে পারোনি? স্যার আরেকবার কি বলুন স্যার, তাহলে বুঝতে পারবো। কোনটা, লসাগু করাটা নাকি লসাগুর পরে? স্যার ওই 5 × 5 তারপর স্যার 80টা স্যার 4টে 2 হলে কেন এটা বুঝতে পারলাম না। আর ওই 112 আর 200টা। 80কে ভাঙলে কি পাই? 5 × 16 পাই, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার পান, হ্যাঁ হ্যাঁ। 16কেও তো ভাঙা যায়। 2 × 2 × 2 × 2 ভাঙা যায় তো। হ্যাঁ স্যার হ্যাঁ। এই 5 তো অলরেডি আমার ছিল আগে থেকে। 4টে 2 কি ছিল? না স্যার। তাই 4টে 2 কে লেখা হয়েছে ওখানে। এবার এলো 112। 112কে যখন ফ্যাক্টরাইজ করছি তখন 7 × কত পেয়েছিলাম? 7 × 16 পেয়েছিলাম। 16 তো অলরেডি লেখা আছে এর মধ্যে, খালি 7 দরকার। 7টা ঢুকলো এখানে। এবার 200কে নিলাম। 200 মানে জানি হচ্ছে 8 × 25। 25 তো অলরেডি লেখা আছে, এই যে 8ও তো অলরেডি লেখা আছে, এই দেখো 8ও লেখা আছে। তো সবই হয়ে গেল লসাগু। এবার এগুলোকে গুণ করে নাও, হয়ে গেল 2800। 2800 হচ্ছে লসাগু। ওপরের নাম্বারটা চেয়েছিল, তাই তার সঙ্গে 5 যোগ করে 2800 হয়ে 2805 হয়ে যাবে আনসার। এবার ক্লিয়ার? চলো নেক্সট। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এই 4টে সংখ্যা দিয়ে ডিভাইড করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? বলছে এমন একটা 5 অঙ্কের সংখ্যা বলো যাকে তুমি 8, 12, 15 আর 24 দিয়ে ডিভাইড করবে যেন 5 করে ভাগশেষ প্রতি ক্ষেত্রে আসে। এখানে অপশন দেখে তুমি জাজ করতে পারবে যেটা আনসার কি হবে। কেন জানো? সবার প্রথমে হচ্ছে যে তুমি মাঝের অংশটাকে মানে নাম্বারটাকে বের করছো, তো সেটা বের করতে এই 4টে নাম্বারের কি করতে হবে? এলসিএম করতে হবে। এবার জানো লসাগুর যে ইউনিট ডিজিটটা হবে সেটা 0 আসবে। কেন 0 আসবে? দেখো 15 দ্বারাও বিভাজ্য বলেছে, 24 দ্বারা বিভাজ্য বলেছে। তাহলে 15 দ্বারা বিভাজ্যর শেষ অঙ্ক কি হয়? আইদার 0 অথবা 5। আর 24 দ্বারা বিভাজ্য হতে গেলে শেষটাকে তো ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা হতেই হবে। তাহলে শেষ অঙ্ক 5টা কেটে গেল। ঠিক আছে? তাহলে এই যে লসাগুটা আসবে, সেই লসাগুটা কি আসবে? তার শেষ অঙ্কটা হবে হচ্ছে 5। এবার 5 ভাগশেষ আসার জন্য সেই লসাগুর সঙ্গে তোমাকে না 5 আরো অ্যাড করতে হবে। এবার লসাগুর ইউনিট ডিজিট তোমার এসছে 0, তার সঙ্গে যখন 5 অ্যাড করবে তো নাম্বারটা কি আসবে? অপশন সি এরটা আসবে কি না? হ্যাঁ স্যার। তো এইভাবে তুমি আনসার করতে পারো যদি তাড়াতাড়ি করতে হয়। এবার ডেসক্রিপটিভটা দেখাচ্ছি আমি। দেখো সবার প্রথমে আমাকে কি করতে হবে? আগে লসাগু করতে হবে। তো এলসিএম করে নিই। 8কে ভাঙলাম 2 × 2 × 2, 12কে ভাঙলাম 4 × 3। দেখো 4 আমার অলরেডি আছে, 3 দরকার ছিল। 15কে ভাঙলাম 3 × 5, খালি আমার 5 লাগবে। 24কে ভাঙলাম 3 × 8, দেখো 3 × 8 অলরেডি আমার আছে। তাহলে লসাগু হলো কত? 3 × 5 = 15, 15 দুগুণে 30, দুগুণে 60, দুগুণে 120। তাহলে 120 হয়ে গেল লসাগু। কিন্তু তোমাকে দেখো কোথায় পৌঁছতে হবে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যায় পৌঁছতে হবে। তাহলে আমি বলেছিলাম যে এই বক্সে যেমন 120ও হয় তেমন 120-এর কি মাল্টিপল গুলোও হয়, মানে 120-এর ডবল, 120-এর 3 গুণ, 120-এর 4 গুণ, এই করে করে তোমাকে 120-কে কিছু দিয়ে গুণ করে 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 তোমাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পর্যন্ত পৌঁছতে হবে। তো সেটা বোঝবার জন্য 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে না, তাকে 120 দিয়ে ডিভাইড করে দাও।
ডিভাইড করলে বুঝতে পারবো যে কোন সংখ্যাটা 120 দিয়ে মিলবে, মানে 120-র নামটায় কোন কোন সংখ্যাটা আসবে। তাহলে 120 দিয়ে যখন ভাগ করছো আসছে কত? প্রথমে 8, 12, 96, 960, 399, 3 12 36, 360, 399, কোন কটা নয় নামলো? এটা নামলো, এটা নামছে, শেষ হলো। 3 দিয়ে কত? 360, তাহলে 339 হয়ে গেল কি রিমাইন্ডার, ভাগ শেষ। এই ভাগ করার পর তোমাদের দুটো কেস আমি বলেছিলাম। 120 দিয়ে ডিভিজিবিলিটির জন্য এই যে 5টা 9 রয়েছে, সেই 5টা 9 থেকে আইদার তোমাকে 39কে মাইনাস করতে হবে, অথবা এই দুটোর যে গ্যাপটা, সেই গ্যাপটাকে 5টা 9-এর সঙ্গে অ্যাড করতে হবে। তুমি কোনটা করবে? মাইনাস করবে না অ্যাড করবে? মাইনাস করবো। মাইনাস করব। অ্যাড কেন করব না? অত যোগ করতে হবে তাই। না, যদি অ্যাড করতাম তাহলে সেটা 5 অঙ্কের সংখ্যা থাকতো না, 6 অঙ্কের সংখ্যায় চলে যেত, সেজন্য করব না। বোঝা গেছে কি বললাম? হুম। তাহলে কেন যোগ করব না? তার কারণ হচ্ছে যে যদি এটা 5 অঙ্কের সংখ্যা দেওয়া আছে, বৃহত্তম সংখ্যা, আমি যদি 5 অঙ্কের সংখ্যা থেকে, মানে সংখ্যার সাথে যদি আরো কিছু যোগ করে ফেলি, তাহলে সে তো 6 অঙ্কের সংখ্যা চলে যাবে, আর আমাকে আনসারটা তো 5 অঙ্কের সংখ্যায় থাকতে হবে। তো এখান থেকে কি 39 মাইনাস করব, তাহলে 99999 থেকে 39 যখন তুমি মাইনাস করবে 99960 আসবে। এবার এই যে নাম্বারটা এলো, সেই নাম্বারটা কি? সেই নাম্বারটা এই 4টে সংখ্যা দ্বারা বিভাজ্য হলো, মানে মিলবে। কিন্তু মিললে তো হবে না, বলছে 5 রিমাইন্ডার থাকতে হবে, তাই এর সঙ্গে আবার তুমি 5 অ্যাড করবে। তাহলে ফাইনালি যে আনসারটা পাবো আমরা 99965, এটা হচ্ছে ডেসক্রিপটিভ। স্যার একটু বাদিকের রুলটা একটু বলবেন? বাদিকের রুলটা ছিল এইরকম যে তোমাকে জাজ করতে হবে যেটার এলসিএম এর ইউনিট ডিজিটটা কি আসছে। তুমি কি বুঝতে পারছো যে এলসিএম এর ইউনিট ডিজিটটা 0 আসবে? 15-র হ্যাঁ স্যার। নামটায় যেগুলো যেগুলো আসে সেগুলো আইদার তোমার লাস্ট ডিজিটটা 5 হয় অথবা 0 হয়। এবার সেই সংখ্যাটাকে আবার 24 দিয়েও মিলতে হবে। তো এমন কোনো সংখ্যা কি আছে এই দুনিয়ায় যে যার লাস্ট অঙ্ক 5 কিন্তু সে 24 দিয়ে ভাগ করে মিলে গেল? এরকম সংখ্যা তো নেই। তার মানে শিওর শেষ অঙ্কটা 0ই হবে, কারণ 15 দিয়ে তাকে মিলতে হবে। এবার শেষ অঙ্ক 0 মানে হচ্ছে তাকে তুমি যাই দিয়েই গুণ করো না কেন, 120-র সঙ্গে তুমি কিছু গুণ করে করে তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পর্যন্ত পৌঁছবে। তো 120-র সঙ্গে তুমি যাই গুণ করো না কেন, এই 0টার পজিশন তো সেই লাস্ট ডিজিটই হবে। তাই ওকে আমি স্যার। বলেছিলাম যে লসাগু যাই করো, লসাগুর সঙ্গে যাই গুণও করো, 5 অঙ্কের সংখ্যার যে শেষ অঙ্কটা আসবে সেটা 0 থেকেই যাবে। এবার বলেছে 5 রিমাইন্ডার হতে হবে, মানে 5 আরো অ্যাড করতে হবে তোমাকে। তাহলে যখন তুমি অ্যাড করবে তখন ইউনিট ডিজিটটা 0-র জায়গায় কত হয়ে যাবে? 5 আরো অ্যাড করলে ইউনিট ডিজিটটা 5 হয়ে যাবে। তো এরকম একটাই অপশন রয়েছে, তো সেই হিসাবে আনসারটা অপশন সি। যদি এমন থাকতো যে দুটো অপশন লাস্ট ডিজিট 5 রয়েছে, তখন কিছু করার নেই, তখন আমি নর্মাল যেভাবে পাশে দেখালাম সেভাবেই করব। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? চলো পরেরটা দেখি কি রয়েছে। হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 16, 24, 36 দ্বারা ডিভাইড করলে ডিফারেন্ট ডিফারেন্ট রিমাইন্ডার আসতে গেছে। এখন আগের কোশ্চেন আর এই কোশ্চেনের মধ্যে কি ডিফারেন্স? আগের কোশ্চেনটা বলছে প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার আসবে কিন্তু সেম রিমাইন্ডার আসবে, আর এই কোশ্চেনে দেখো বলেছে প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার আসবে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রিমাইন্ডার আসবে। তাহলে আমি এখানে 3টে আলাদা আলাদা কেস নিলাম, কারণ আগেরটার ক্ষেত্রে সবগুলোকে একসাথে লিখে দিয়েছিলাম। কি উদ্দেশ্যে? যে প্রতি ক্ষেত্রে 5 করেই এসেছিল রিমাইন্ডার, সেই জন্য। কিন্তু এখানে তো আমাকে একসাথে লিখলে হবে না, আলাদা আলাদা করে লিখতে হবে। তাহলে বলছে যে এমন তুমি সংখ্যা বের করো, এমন ক্ষুদ্রতম সংখ্যা বের করো যাকে 16 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 6 আসে, 24 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 14 আসে, আর 26 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 36 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 26 আছে। এটা বলা হয়েছে। প্রথমে জাজ করো এটা লসাগুর কোশ্চেন না গসাগুর কোশ্চেন। তুমি ভাজ্যটা বের করছো, তার মানে এটা হচ্ছে লসাগুর কোশ্চেন, এলসিএম। লসাগু করে নাও 16, 24 আর 36-এর। ফার্স্ট 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 24 মানে 3 ইন্টু 8, 8 তো অলরেডি আছে, 3 দরকার। 36 মানে হচ্ছে দুটো 3 দুটো 2,
দেখো 2টো 3-এর জন্য একটা 3 দরকার, 2টো দিয়ে অলরেডি আছে, এই হয়ে গেল লসাগু। 3 3 9 2 18, 36 72, 144। তাহলে 144 হয়ে গেল হচ্ছে এলসিএম। এবার তুমি যদি এই বক্সটাতে এলসিএম মানে 144 বসাও, তাহলে প্রত্যেকটা ভাগ কি হয়ে যাবে, মিলে যাবে। এখানে 6 রিমাইন্ডারও আসবে না, এখানে 14 আসবে না, এখানে 26ও আসবে না। তো এরপর করণীয় কি? এরপর হচ্ছে যখন তুমি দেখবে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট রিমাইন্ডার দিয়েছে, তখন তুমি এই ডিভাইজার আর রিমাইন্ডারের মধ্যে ডিফারেন্সটা দেখে নেবে, মানে গ্যাপ গুলো কত করে আছে সেগুলো একবার দেখে নেবে। দেখো, দেখবে প্রত্যেকটাতে গ্যাপ সেম থাকবে, প্রত্যেকটাতে গ্যাপ দেখো 10 করে আছে। তো ফাইনালি যখন আনসারটা লিখবে তখন এই এলসিএম থেকে 10 মাইনাস করবে, তাহলে ফাইনাল যে আনসারটা লিখবো সেই আনসারটা হচ্ছে এলসিএম থেকে গ্যাপটা মাইনাস। গ্যাপটা কোন গ্যাপটা? গ্যাপটা হচ্ছে যে যেটা দিয়ে ডিভাইড করছি মানে ডিভাইজার, আর যা রিমাইন্ডার আসছে ভাগশেষ তার মধ্যে গ্যাপটা। তাহলে এলসিএম হচ্ছে 144, সেখান থেকে গ্যাপ তুমি 10 মাইনাস করে দাও, 134 হবে হচ্ছে ফাইনাল আনসার, অপশন সি একটা। তাহলে এই কোশ্চেনের নিয়মটা হচ্ছে এরকম, লসাগু করার পর তুমি কিছু যোগ করো না কিন্তু ভুল করেও, গ্যাপটা বিয়োগ করো। ঠিক আছে? আগেরটার ক্ষেত্রে কি হলো, আগেরটার ক্ষেত্রে আমরা যে রিমাইন্ডার বলেছিল সেই রিমাইন্ডারটাকে অ্যাড করে দিয়েছিলাম 5, কারণ প্রত্যেক ক্ষেত্রে সেম রিমাইন্ডার ছিল 5 অ্যাড। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, সরি, এই ক্ষেত্রে হবে হচ্ছে গ্যাপটা বিয়োগ, এটা মনে রেখো। বোঝা গেছে? কারো কোনো সমস্যা? না স্যার। ওকে, চলো নেক্সট। আর মনে রাখবে তোমরা যে এরকম গ্যাপটা না সেম দেওয়া থাকবে, এমন তোমাদের প্রশ্ন দেওয়া হবে না যেখানে গ্যাপ সেম নেই, গ্যাপ সেম দেওয়া থাকবে। প্রশ্ন এরকম হয় যে গ্যাপ সেম নেই, কিন্তু সেরকম প্রশ্ন আসবে না। 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে? তাহলে এখানে বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমরা জানা আছে কি, একের পেছনে 5টা শূন্য, তার সঙ্গে কোন সংখ্যাকে তুমি যোগ করবে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে যোগ করবে, যে যোগফলটা আসবে সেই যোগফলটা কত দিয়ে বিভাজ্য হবে? 4 6 10 15, 4 দিয়ে 6 দিয়ে 10 দিয়ে 15 দিয়ে। কিসের কোশ্চেন? দেখেই বুঝলাম লসাগুর কোশ্চেন, কারণ আমরা ভাজ্যটাকে বের করছি, ডিভিডেন্ডটাকে বের করছি। লসাগু কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু আর কিছু না, তাহলে লসাগু হয়ে গেল কত? 60। কিন্তু 1,00,000-এর সঙ্গে কিছু যোগ করে তো 60 আসে না, তাহলে এখানে নিশ্চয়ই এই বক্সে 60 হবে না, 60-এর কোনো মাল্টিপিল হবে, যেমন 120, 180, 240, মানে 60কে কিছু দিয়ে গুণ করে 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 আমাকে 1,00,000-এর ওপরে উঠতে হবে, কারণ 1,00,000-এর সঙ্গে কিছু যোগ করলে সে নাম্বারটা 1,00,000-এর চেয়ে বেশি হবে। তার মানে আমার দরকার হচ্ছে এই বক্সটাতে এমন একটা নাম্বার যে 1,00,000-এর চেয়ে বেশি। চলো 1,00,000-এর চেয়ে বেশি নাম্বার দরকার, এই উদ্দেশ্যে আমরা কি করলাম, 1,00,000-কে 60 দিয়ে ডিভাইড করলাম। 60-এ কি 60 আসবে? এখানে 40 শূন্য 4 6, সরি ও কি করছি, 360। কটা শূন্য নামলো? এটা নামলো, এটা নামলো, আরেকবার হবে। দেখো 40 রিমাইন্ডার এসছে, তাই না? কত রিমাইন্ডার এসছে? 40 রিমাইন্ডার এসছে। তো এখান থেকে আমি দুটো জিনিস বলতে পারি। এক নাম্বার কি, 1,00,000 থেকে যদি 40 বিয়োগ করি তাহলে বিয়োগফল 60 দিয়ে মিলে যাবে, মানে 60-এর মাল্টিপল হবে। আর 2 নাম্বার কি বলতে পারি আরেকটা, ওটা বলো। স্যার যদি 60 মাইনাস 40 করি, 20 দিয়ে মাইনাস মানে যোগ করি আর যোগ কি। যদি করি, আমরা যদি 1,00,000-এর সঙ্গে 20 যোগ করি তাহলে যোগফলটা 60-এর মাল্টিপল আসবে। আমার তো দরকার 60-এর মাল্টিপল, আর আমার এখানে দরকার কি 1,00,000-এর চেয়ে বেশি নাম্বার, তার মানে 1,00,000-এর সঙ্গে আমি 20 যোগ করব, তাহলে এই বক্সে কি হয়ে যাবে? 20 হয়ে যাবে। তাহলে 1,00,000-এর সঙ্গে যদি 20 যোগ করি তাহলে যে যোগফলটা আসবে সেই যোগফলটা 60 দিয়ে মিলে যাবে, তাহলে আনসার হবে 20, অপশন বি এরটা। ঠিক আছে?
কারোর ডাউট? স্যার আরেকবার বলবেন স্যার 20টা কি করে হলো?